আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রহিমা খালা বলল, স্নিগ্ধ বাবাকে আমি এর আগে কখনো দেখিনি সামনাসামনি। আমি এই বাড়িতে 5টা বছর কাজ করছি, কিন্তু স্নিগ্ধ বাবা তো ওই বিদেশে ছিল। সবসময় কল করলে আমার সাথে কথাও কইতো, আমার খোঁজখবর লইতো, যেন নিজেই পরিবারের কেউ আমি। অথচ দেখো, কিন্তু আমারে কখনো দেখেইনি। ছেলেটা বড্ড ভালো, বিদেশ থেকে আইসাও আমার সাথে অনেকটাই কথা কইছে। জোনাকি মনোমুগ্ধকর হয়ে পুরো কথা শুনলো। মানুষটার প্রশংসা শুনতে ভালো লাগে, অথচ সেই মানুষটাকেই ভুলতে চাই। রহিমা খালা আবারও বলল, তোমার দেখামো স্নিগ্ধ বাবা আমার জন্য বিদেশ থেকে শাড়ি নিয়ে আসছে। জোনাকি মুচকি এসে বলল, ঠিক আছে খালা, দেখিও। বলে চুলায় পাত্রটা বসিয়ে দিল স্যুপ বানানোর জন্য। পেঁয়াজ রসুন আদা দিয়ে দিল তেলে, তারপর এতে মাংস দিয়ে সেটাকে হালকা ভেজে নিয়ে গাজর ক্যাপসিকাম আর কিছু সবজি ছিল সেগুলো দিয়ে দিল। এত সামান্য পানি যোগ করে নিল, সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করলো। 10 থেকে 12 মিনিট পরে এতে কর্নফ্লাওয়ার আর পানি মিশিয়ে দিল, আর সাথে সাথে সয়া সস। এবার সবকিছু একসাথে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঘন হয়ে আসতেই নামিয়ে ফেললো। রহিমা খালা পাশে দাঁড়িয়ে এক মনে পুরো রান্নাটা দেখলো, তারপর বলল, ওয়াহ জোনাকি, কি সুন্দর গ্রান বের হচ্ছে এর থেকে, দেখে তো আমারই খেতে ইচ্ছে করছে। জোনাকি স্যুপগুলো একটা বাটিতে নামিয়ে নিতে নিতে বলল, ইচ্ছে করেছে খেয়ে নিও, বুঝেছো? রহিমা খালা বলল, না বাবা, আমি তো এমনি বললাম। জোনাকি একটা বাটি নিয়ে এসে সেটাতে স্যুপ নিয়ে খালার হাতে দিয়ে দিল। তিনি বাটিটা রেখে দিতে দিতে বললেন, তুমিও না, আমি তো এমনি কইছি, এটা স্নিগ্ধ বাবা খাইবো, আমার জন্য রুটি আছে সেটাই খামু। জোনাকি মিথ্যে রাগ দেখিয়ে বাটিটা আবার নিল, তারপর আবার হাতে ধরিয়ে দিয়ে বলল, খালা রাগাবে না কিন্তু আমাকে, নাও তো খেয়ে দেখো অন্তত যে কেমন হয়েছে। আর তোমার ওই স্নিগ্ধ বাবা এতগুলো স্যুপ থুরিও খাবে না। বলে স্যুপের বাটিটা নিয়ে ডাইনিং এ চলে গেল। অন্যান্য পদ এনে একটু একটু সাজিয়ে রেখে দিয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। জোনাকি বাটিটা টেবিলের এক পাশে রেখে দিল। তখন সদর দরজার দিকে ধূপধাপ পা ফেলে কেউ এসেই বলল, আন্টি আমার কফিটা ঘরে পাঠিয়ে দাও। জোনাকি পেছন ফিরে তাকাতেই দেখে স্নিগ্ধ বাইরে থেকে এসেছে। মনে তো হচ্ছে হাঁটতে বেরিয়েছিল, কিন্তু সে আন্টি নামক শব্দটাকে তাকে উৎস করে বলেছে নাকি ভুলে। স্নিগ্ধ ফ্রিজ থেকে পানির বোতলটা বের করে খেতে খেতে পেছন ফিরে তাকাতেই গায়ে ওড়না পেছনের সামনে ছোট চুলগুলো লেপটে আছে কপালের সাথে ঘরমাক্ত চেহারায় জোনাকিকে দেখলো। তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। স্নিগ্ধের আর পানি খাওয়া হলো না, পানিটা নাকে উঠে যায় আর তার কাশি উঠে যায়। জোনাকি দৌড়ে তার কাছে যায় আর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, স্নিগ্ধ ভাই হলোটা কি? বসুন এখানে। একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, পানি খাচ্ছেন সেটাও ঠিকভাবে খেতে পারেন না নাকি? নাক জ্বলছে না? স্নিগ্ধ কাশতে কাশতে জোনাকির দিকে তাকালো। তার নাক জ্বলছে, কিন্তু এটা কি আর প্রশ্ন করার মতো কিছু যে এই বাদর মেয়েটা তাকে জিজ্ঞেস করছে? স্নিগ্ধ কোনো উত্তর দিল না, নিজের কাশি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। জোনাকি বলল, এবার ঠিক লাগছে? জোনাকি প্রশ্ন করলো। স্নিগ্ধ চট করে নিজের চোখ জোড়া খুললো আর জোনাকির দিকে তাকিয়ে বলল, সকাল সকাল ভূতছে যে এখানে দাঁড়িয়েছিলে আমার হার্ট অ্যাটাক ওঠানোর জন্য? জোনাকির মুখটা নিমিশেই বাংলা পাঁচের মতো হয়ে গেল। সে সুন্দর করে কথা বললো আর এই লোকটা তাকে অপমান করছে। জোনাকি নিজের দিকে তাকালো আর অন্যদিকে ফিরে তাড়াতাড়ি করে নিজের পেছনে ওড়নাটাকে খুলে ঘুমটা দিয়ে দিল। স্নিগ্ধের দিকে ফিরে তার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ ভাই এমন করছেন কেন? আমি জানতাম নাকি যে আপনি হুট করে এসে যাবেন এখানে, আবার হার্ট অ্যাটাক করে ফেলবেন? কিছুটা ব্যঙ্গ করেই বলল জোনাকি। স্নিগ্ধ ভ্রুগুটি আবারও তাকালো জোনাকির মুখখানায়, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। অন্যদিকে ফিরে তাকালো আর বলল, এত ঘেমেছো কি করে? নিশ্চয়ই সকাল সকাল লাফালাফি করতে যাওনি? জোনাকি চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে বলল, স্নিগ্ধ ভাই এমন করে বলছেন কেন? লাফালাফি কেন করব? আমি এমনিতেই ঘেমে গিয়েছি। বলে পাকের ঘরের দিকে চলে গেল। স্নিগ্ধ সেদিকে একবার তাকালো আর জোরে জোরে বলল, আমার রুমে এসো ব্ল্যাক কফি নিয়ে। বলে সে সেখান থেকে চলে গেল। জোনাকি শুনলো কথাটা, তবে প্রত্যুত্তর করলো না। পাকের ঘরে গিয়ে দেখলো রহিমা খালা ব্ল্যাক কফি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছে। তার মানে রহিমা খালা শুনেছে, কিন্তু তিনি জাননি কেন সেখানে? তারপর বলল, খালা তুমি শুনেছো কফি বানাতে বলেছে যে? রহিমা বলল, হ্যাঁ শুনলাম তো মাত্র, দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি, তুমি এটা দিয়ে আসো স্নিগ্ধ বাবাকে। জোনাকি বলল, আমি কেন যাব? রহিমা বলল, স্নিগ্ধ বাবাই তো মাত্র বললো তোমাকে নিয়ে যেতে। জোনাকি বলল, না না খালা, আমি যাব না, তুমি যাও। রহিমা খালা বলল, আমি কিভাবে যাব? সিঁড়ি বেয়ে উঠতে পারি না, পাটায় ভর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে কষ্ট হয়, তারপরও মাঝে মধ্যে না যাইয়া পারি না। জোনাকি বলল, ও আচ্ছা, তাহলে অন্য কাউকে পাঠিয়ে দাও, আমি যেতে পারবো না ওনার ঘরে। রহিমা খালা বলল, কেউ নেই তো এখন? বলতে বলতে তিনি মগে পানিটুকু ঢেলে নিলেন আর সেটা ভালোভাবে অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে জোনাকির হাতে ধরিয়ে দিয়ে বললেন, যাও জোনাকি, স্নিগ্ধ বাবা গোসল করে কফি খাইবো, তারপর নাস্তা, না পাইলে চিল্লাইবো আবার। জোনাকি চুপসে যাওয়া মুখ নিয়ে বেরিয়ে এলো পাকের ঘর থেকে। স্নিগ্ধ তাকে হঠাৎ নিজের ঘরে ডাকলো কেন? সিঁড়ি বেয়ে আনমনে উঠলো। স্নিগ্ধের ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো দরজাটা খোলাই আছে, তবে চাপিয়ে দেওয়া। সে আবারও আশেপাশে তাকালো, যদি কাউকে পাওয়া যায় আর সে বেঁচে যায় এই গুহায় যাওয়ার থেকে, কিন্তু কাউকে পেল না সে। জোনাকি ধীরে ধীরে দরজাটা খুলে উকি দিল ঘরের ভেতরে। ঘরটা সুন্দর আছে, তবে এলোমেলো হয়ে আছে কিছুটা। সকালে ঘুম থেকে উঠে হয়তো আর গোছানো হয়নি। জোনাকি ঘরের ভেতর প্রবেশ করলো, স্নিগ্ধকে খুঁজলেও পেল না, মনে হয় ওয়াশরুমে গোসল করছে। জোনাকি কফির মগটা ডিভানের পাশে একটা ছোট টেবিলের উপর রেখে দিল। ইচ্ছে হলো বিছানাটা গুছিয়ে নিয়ে এলোমেলো কাপড়গুলো ঠিক করে রাখার, কিন্তু এই মুহূর্তে এই গুহা থেকে বেঁচে ফিরলেই হয়। যেই ভাবা সেই কাজ। সে বেরিয়ে পড়ার জন্য পা বাড়াতেই ঠক করে ওয়াশরুমের দরজা খুলে স্নিগ্ধ বেরিয়ে আসে। জোনাকির পা জোড়া থেমে যায়, এ তাকায় সেদিকে। স্নিগ্ধ চুল মুছতে মুছতে বেরিয়ে আসে, চুলের ফাঁক দিয়ে জোনাকির দিকে তাকায়। গায়ে সাদা শার্টটা পুরো লেপ্টে আছে গায়ে, গোসল করে আর এটা পরার দরকার ছিল, পুরোটাই তো ভিজে গেল। গামছা দিয়ে মাথাটাই মুছে গাটা একটু মুছতে পারে না ঢং। জোনাকি মনে মনে মুখ বাঁকালো। স্নিগ্ধ নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে ঝটপট
ঝটপট বলল, ওখানে রেখেছি আপনার কফি, আমি যাচ্ছি। বলে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে স্নিগ্ধের গম্ভীর কণ্ঠ শোনা গেল। তারপর বলল, বিছানাটা গুছিয়ে দিয়ে যাও। জোনাকির পা জোড়া থেমে যায়, সে এখন এই লোকের বিছানা গুছিয়ে দিবে? জোনাকির ভ্রু জোড়া গুটিয়ে যায়, সে বিস্মিত দৃষ্টি নিয়ে স্নিগ্ধের দিকে তাকিয়ে আঙুল দিয়ে নিজের দিকে ইশারা করে বলে, আমি। স্নিগ্ধ ভেজা গামছাটা ডিভানের উপর ফেলে দিয়ে ডিভানের মাঝ বরাবর এসে বলল, ইয়েস ইউ। জোনাকি বলল, কেন? আমি কেন? আমাকে কি পাগল পেয়েছেন যে আপনার বিছানা গোছাতে যাব? স্নিগ্ধ বলল, পাগল পাইনি তোমায়, আমি তো শুনলাম তুমি প্রেমে পড়ে পাগল হয়ে যাচ্ছ। টেবিল থেকে কফির মুখটা নিতে নিতে বলল, নাকি কটমট দৃষ্টি দিয়ে তাকালো আর তাতে দাঁত চেপে বলল, স্নিগ্ধ ভাই, নিজের কাজ নিজে করতে হয়, সেটা আপনাকে আপনার কানাডার টিচাররা শিখায়নি নাকি? স্নিগ্ধ বলল, না তো, শিখায়নি। তারা বলেছে দ্য হেলথ অফ আদার উইল বি গুড ইফ ইউ গিভ ইউর ওয়ার্ক টু আদার। এর বাংলা হচ্ছে, নিজের কাজ অন্যকে দিয়ে করা হতে অন্য স্বাস্থ্য ভালো থাকবে। স্নিগ্ধ ভাবলেশীন ভাবে বলল। জোনাকি চোখ জোড়া বড় বড় করে তাকালো, তবে বেশি কথা বাড়ালো না। দেখা যাবে লোকটাকে বললে লোকটা তাকে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ বুঝিয়ে দিবে। তাই সে বিছানার দিকে এগিয়ে যায় এবং চুপচাপ বিছানাটা ঝেড়ে ঠিকঠাক করতে লাগলো। স্নিগ্ধ ডিভানে বসে কফিতে চুমুক দিচ্ছে আর জোনাকির দিকে তাকিয়ে আছে। জোনাকি বিছানাটা গুছিয়ে পুরোটা দেখে নিল ঠিক আছে কিনা। হ্যাঁ, সবটাই ঠিক আছে, কিন্তু বিছানায় থাকা কাপড়গুলো সে তো চেয়ারের উপর রেখে দিয়েছে। কিছু একটা ভেবে একবার স্নিগ্ধের দিকে আর চোখে তাকালো। জোনাকি তাকাতেই স্নিগ্ধ কফিতে চুমুক দিতে দিতে অন্যদিকে ফিরে গেল, যেন সে এতক্ষণ এই দিকেই ফিরিয়েছিল। জোনাকি স্নিগ্ধকে অন্যদিকে ফিরে থাকতে দেখে ধীরে ধীরে চেয়ারের উপর থাকা কাপড়গুলো গোছাতে লাগলো। কাল হয়তো খালা উপরে আসেনি, তার পায়ের ব্যথার জন্য না হয় সবটা উনি করে রাখেন। স্নিগ্ধের টি শার্ট গুলো গোছাতে ভালোই লাগছিল জোনাকির, কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। সে ভাবলো এই ঘ্রাণ স্নিগ্ধের পারফিউমের নাকি শরীরের। স্নিগ্ধ না থাকলে নিশ্চয়ই শার্টগুলোকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ঘ্রাণ নিত। মানুষটাকে তো আর জড়িয়ে ধরার সুযোগ হয় না তার, টি শার্টটাকে জড়িয়ে ধরে না হয় এই তৃপ্তির একাংশ অংশ মিটিয়ে নিবে। স্নিগ্ধ নিজের হাতে থাকা কফির মুখটা আওয়াজ করে টেবিলের উপর রাখলো। জোনাকির ধ্যান ভাঙলো, ঝটপট বাকি কাপড়গুলো গুছিয়ে নিতে লাগলো। স্নিগ্ধ বলল, জোনাকি তুমি অনেক ভালো মেয়ে, এভাবে একটা বললে দুইটা কাজ করবে, দেন আমি তোমাকে আরো একটা কাজ দিব। এখন কাপড় গুছানো শেষে সেগুলো আলমারিতে রেখে দিবে, এই গামছাটা বারান্দায় শুকাতে দিয়ে দিবে। বলতে বলতে স্নিগ্ধ ডিভান থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। জোনাকি চোখ জোড়া বড় বড় করে তাকালো। তার এই চোখ জোড়া বড় হতে হতে একদিন চোখ থেকে বেরিয়ে আসবে। সে দাঁতে দাঁত চেপে বলল, স্নিগ্ধ ভাই, আপনি তো দেখছি খুব লাভের লোভী মানুষ। স্নিগ্ধ আলমারিটা খুলে সেখানে থাকা শার্টগুলো থেকে একটা ধূসর রঙের শার্ট বের করে সেটা এক হাতে নিয়ে জোনাকির দিকে তাকালো আর বলল, হ্যাঁ, ভালোবাসার প্রতি আমার অনেক লোভ, ইউ আর রাইট। জোনাকি বুঝলো এই লোকটাকে যেটাই বলবে সেটাই পেঁচার মতো পেঁচিয়ে ফেলবে। যাই হোক, আর কিছু বললো না। আবার তার দেওয়া কাজগুলোকে ফেলে যেতেও মন চাইলো না, তাই চুপচাপ কাপড়গুলো গুছানো শেষ করে কাপড়গুলো একসাথে সব নিয়ে পেছনে ফিরতে চিৎকার করে ওঠে জোনাকি। আর ধপাস করে হাত থেকে গুছানো সব কাপড় নিচে পড়ে গিয়ে অগোছালো হয়ে যায়। স্নিগ্ধ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, সামান্য শার্টের বোতাম খোলা দেখে চিৎকার করছো তুমি? ভবিষ্যতে তো আরো অনেক কিছু দেখতে হবে, তখন কি করবে? জোনাকি হাত দিয়ে নিজের চোখ ঢেকে রেখেছিল। স্নিগ্ধের কথা শুনে আঙুলের ফাঁক দিয়ে একটা চোখ বের করে তাকালো, দেখলো স্নিগ্ধের শার্ট পরা হয়ে গেছে, তাই চোখের উপর থেকে হাতটা সরিয়ে ভ্রু গুটিয়ে তাকালো স্নিগ্ধের দিকে আর অবুঝ গলায় বলল, মানে কি বললেন আপনি এটা? আরো অনেক কিছু দেখতে হবে মানেটা কি? স্নিগ্ধ হাতে থাকা অন্য শার্টটা জোনাকির দিকে ছুঁড়ে মারলো। জোনাকির মুখে এসে পড়লো শার্টটা। জোনাকি মুখ থেকে শার্টটা সরিয়ে কটমট দৃষ্টি নিক্ষেপ করে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ সেই দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট কামড়ে হেসে বলল, বুঝো নাই, আসো এদিকে এসো, বুঝিয়ে দিচ্ছি। স্নিগ্ধের কথার ধরন দেখে জোনাকি আরো একবার চিৎকার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। স্নিগ্ধ আবার জোরে জোরে হাসতে লাগলো। জোনাকি বাইরে হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর নিজ মনে বলতে থাকে, স্নিগ্ধ ভাই মোটেও এমন ছিল না, এটা মোটেও স্নিগ্ধ ভাই হতে পারে না। আমার স্নিগ্ধ ভাই তো এমন কথা বলতো না, কানাডায় গিয়ে বিদেশিদের সাথে থেকে লুচু হয়ে গেছে বেটা। আমার ছোট্ট মাথায় তার কথার মানে যে এর আগে ঢুকেনি, লুচু কোথাকার। তখন কানের খুব কাছে এসে কেউ ফিসফিস করে বলল, সো মিস জোনাকি, বি মাই লুচি। হঠাৎ নিজের কানের কাছে কেউ ফিসফিস করতে জোনাকি ধরফরিয়ে পাশ ফিরে তাকায়। নিজের পাশে স্নিগ্ধকে দেখে অবাক হয় আর সাথে সাথে কথা শুনিয়ে বিস্মিত হয়ে পড়ে। কিন্তু স্নিগ্ধ ভাই এটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? স্নিগ্ধের হাতে একটা কালো সুটো দেখতে পেল জোনাকি। আজকে স্নিগ্ধ কোথাও যাচ্ছে, অফিসিয়াল লুক দেখেই বোঝা যাচ্ছে। অফিসিয়াল লুকেও মানুষটাকে দারুণ লাগে। তারপর বলল, আবার ভাবনায় পড়ে গেলে? জোনাকি এদিক ওদিক তাকায়, তারপর স্নিগ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি আবারও আমার কাছে এসেছেন কেন? আপনি অনেক অসভ্য হয়ে গেছেন স্নিগ্ধ ভাই। স্নিগ্ধ তার মন মতন হাসি দিয়ে বলল, সেজন্য তো তোমাকে বললাম বি মাই লুচি, দেন আই ক্যান বি সভ্য। জোনাকি বলল, আমি কেন আপনার লুচি হতে যাব? আজব মানুষ তো আপনি, আমি লুচি হলে আপনি সভ্য হবেন কি করে? বলে বিরক্ত মাখা দৃষ্টি ফেললো স্নিগ্ধের দিকে। তারপর সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। স্নিগ্ধ নিজের ডান হাত দিয়ে বাম ভ্রুর উপর হাত বুলিয়ে বলল, মাথা মোটা, কাপড়গুলো অগোছালো করেছিলে সব ঠিক করে রাখবে, আর ওই যে ভেজা গামছাটা ও কিন্তু শুকাতে দেওনি, সেটাও দিয়ে দিবে, আমি এসে যেন সব ঠিকঠাক দেখি। বলে স্নিগ্ধ সিঁড়ির দিকে যেতে লাগলো। জোনাকি দুই হাত কোমরে দিয়ে স্নিগ্ধের সামনে গিয়ে তার পথ আটকে দাঁড়ালো আর টেনে টেনে বলল, আমি কেন এত কাজ করতে যাব? আপনার কাজ আপনি করুন গিয়ে, না হয় একটা কাজের বুয়া নিয়ে আসুন, তারপরও আমাকে বলবেন না। আপনাদের বাসায় মেহমান এসেছে 2 দিনের জন্য, তারপরও আপনি আমাকে দিয়ে এটা সেটা কাজ করাচ্ছেন। স্নিগ্ধ ভ্রু কুঁচকে শুনলো জোনাকির কথাগুলো, তারপর জোনাকির দিকে কিছুটা ঝুঁকে আসলো। জোনাকি নিজের মাথাটা কিছু পিছিয়ে নিল। স্নিগ্ধ জোনাকির মতো করে কিছুটা টেনে টেনে বলল, মিস জোনাকি, আপনি 2 দিনের গেস্ট নন, আপনি পার্মানেন্টলি গেস্ট। সো বলতে পারেন আমি আপনাকে আমার পার্মানেন্টলি কাজের বুয়া হিসেবে নিয়ে এসেছি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বলে নিজের স্যুটটা ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে নেমে পড়লো। জোনাকি হা করে একই জায়গায় দাঁড়িয়ে রইল। স্নিগ্ধের কথার আগাপেচ কিছুই বুঝেনি সে, কি
কিন্তু স্নিগ্ধ যে তাকে জিলাপির পেছে আটকে রেখেছে তা বুঝে গেছে। রিয়া বলল, কিরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কোনো মন্ত্রতন্ত্র পড়ছিস নাকি আমার ভাইকে বশ করার জন্য? জোনাকি তাকালো সামনের দিকে। রিয়া নিজের ঘর থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসতে আসতে উক্ত কথাটি বলল। জোনাকি আর কি বলবে, স্নিগ্ধ নিজে তো কোনো এক জাদুতে তাকে আটকে রেখেছে, কিন্তু সে এক জাদু করা তো তার পক্ষে সম্ভব না। সে স্বাভাবিকভাবে উত্তর দিল, না গো আপু, কোনো মন্ত্র পড়ছে না, আমি তো তোমার ভাইকে গালি দিচ্ছিলাম। রিয়া মিথ্যার আগে দেখিয়ে বলল, আমার ভাইকে গালি দেওয়ার পরিণাম কিন্তু ভালো হবে না জোনাকি। জোনাকি হাসলো রিয়ার এমন অদ্ভুতভাবে কথা বলা দেখে। জোনাকি বলল, ভাই আর বোন আপনি খুব ভয়ানক, আমি ভয় পেয়ে গেছি, এখন প্লিজ আমাকে শাস্তি দিবেন না। রিয়া হাসতে হাসতে জোনাকির কাঁধে হাত দিয়ে বলল, থাক মাফ করে দিলাম, ভাইয়ারও তো একমাত্র বউ হবি, শুধু শুধু শাস্তি দিলে দেখা যাবে তুই আমাকে এই ঘরেই আসতে দিবি না। জোনাকির দৃষ্টি পরিবর্তন হলো, যেটা মানুষ খুব করে চায় অথচ সেটা হওয়ার নয়, আর একই জিনিস বা কথা তার সামনে দৃশ্যমান হয়, যেমন এটা যদি হতো তাহলে কেমন হতো, তখন কার সেই অনুভূতিটা কতটা কষ্টের তা বোঝানোর মতো না। ঠিক একই অনুভূতি হলো জোনাকির কাছে। এই যে এতক্ষণ স্নিগ্ধের সাথে থাকার পরও সে ভাবেনি যে এই স্নিগ্ধ তার নয়, তার হতে পারে না, কিন্তু এখন ভাবছে, খুব করে ভাবছে, হয়তোবা স্নিগ্ধকে এটা সেটা বলে রাগ দেখায়, কিন্তু সে জানে স্নিগ্ধের এই দুষ্টুমিগুলো তার ভীষণ ভালো লাগে। রিয়া বলল, কি হয়েছে, চল চল, খুব ক্ষুধা পেয়েছে। বলতে বলতে দুজন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো আর ডাইনিং রুমে চলে গেল। সেখানে মোটামুটি সকলেই উপস্থিত ছিল। জোনাকিকে দেখে উমা বলল, জোনাকি কোথায় ছিলে, তোমার ঘরে গিয়েছিলাম তুমি ছিলে না। জোনাকি স্নিগ্ধের দিকে একবার তাকাই, সে চুপচাপ বসে স্যুপ খাচ্ছে, যেন কোনো কিছুতেই তার খেয়াল নেই। জোনাকি বলল, ভাবি ছাদে ছিলাম। উমা বলল, ও। রিয়া আর জোনাকি বসে পড়লো। তখন লিপি আসলেন আর জোনাকির পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, জোনাকি এতগুলো নাস্তা একা কি করে বানালি রে তুই? জোনাকি তাকালো লিপির দিকে, তার মনে হচ্ছিল রহিমা খালা বলে দিয়েছে। ইস, তার মনেই ছিল না কাউকে বলতে না করার কথা। সে ইনিবি নিয়ে বলল, আন্টি একা কই বানিয়েছি, খালাও তো ছিল। লিপি বলল, ও তোকে কি কেউ বলেছে এসব করতে? জোনাকি বলল, না, কিন্তু ভালো লাগছিল না দেখে গিয়েছিলাম, আর খালা একা একা করছিল দেখে একটুখানি করেছি। লিপি জোনাকির দিকে তাকিয়ে হালুয়ার বাটিটা নিয়ে এক চামচ মুখে দিলেন, সাথে সাথে তার মুখের ভাবভঙ্গিতে পরিবর্তন দেখা গেল। তিনি খেতে খেতেই বললেন, ওয়াহ জোনাকি, তোর হাতে তো জাদু আছে, অনেক স্বাদ হয়েছে হালুয়াটা সত্যি। রিয়া মায়ের দেখা দেখে নিজের প্লেটে থাকা হালুয়াটা নিয়ে খেলো, সেও প্রশংসা করলো জোনাকির। নীরবেই খেয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে, আজ তার অফিসে যেতে হবে তাই এসবের তেমন একটা ধ্যান দিচ্ছে না, আর সে জানে তার বোনের হাতের সব খাবারই মজা হয়। স্নিগ্ধ খেতে এসে একবার জোনাকির দিকে তাকিয়ে আবারও খাওয়াতে মন দিল। সবার প্রশংসা শুনে জোনাকি কিছুটা হলেও শান্তি পেল। যাক, খারাপ হয়নি। খাওয়া দাওয়া শেষে নীরব আর স্নিগ্ধ একসাথে বেরিয়ে গেল। নীরব তার অফিসে যাবে আর স্নিগ্ধের নাকি কোনো এক বাংলাদেশি ক্লায়েন্টের সাথে মিটিং আছে, সেখানেই যাবে। জোনাকি খেয়ে দিয়ে নিজের ঘরে চলে আসলো। উমা লিপির মাথায় তেল দিয়ে দিচ্ছে। জোনাকি ভেবেছিল সেখানে যাবে, কিন্তু কেন জানি গেল না। জোনাকি নিজের ঘরে বুক শেলফে থাকা হুমায়ুন আহমেদের লেখা নবনী নামক বইটা নিল, বারান্দায় ছোট বাসের মোড়াটাতে বসে সেটা পড়া শুরু করলো। নবনী নামক একটা মেয়ের প্রেম নিয়ে এই কাহিনী, তার জীবনে ভালোবাসার অসম্পূর্ণতার কাহিনী। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন আর ভিডিওতে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।